আলোর কথা শুনে রোদ মুচকি হেসে বলল, বেশ, উপহারের টাকা না হয় নিও না, তবে ফলের টাকাটা নাও। এবার টাকা ফিরিয়ে দিলে সত্যিই আমরা আর আসব না, আগেই জানিয়ে দিচ্ছি। বৌমনি লজ্জা পেও না, নাও, ধরো। তবুও আলো মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। টাকাটা নিতে ওর কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। তাছাড়া ভালোবেসে কাউকে কিছু খাইয়ে দাম নেওয়াটা বড্ড বেমানান। আর এই মুহূর্তে আলো সেটা রোদকে বোঝাতে অক্ষম। আর রোদও নাছোড়বান্দা। এই পরিস্থিতিতে আলোকে একরাশ অস্বস্তি এসে ঘিরে ধরেছে। ওর মস্তিষ্ক বলছে টাকাটা অনায়াসে গ্রহণ করতে, কিন্তু ওর অবুঝ মনটা প্রতিবাদী সুরে বলছে, খবরদার না। টাকাটা নিলেই ভালোবেসে কিছু করাটা ফিকে হয়ে যাবে। আর সব জায়গায় টাকার খেলা চলে না। কিছু কিছু জায়গায় টাকাকে হারান হারতে দেওয়া উচিত, বিশেষ করে নিঃস্বার্থ ভালোবাসার কাছে। যদিও বাস্তবিক ক্ষেত্রে বেশিরভাগ বিপরীত কিছু ঘটে। পরিস্থিতি মোতাবেক টাকা হারিয়ে দেয় নিঃস্বার্থ ভালোবাসাকে। প্রাণপণে লড়াই করেও প্রাপ্তি মিলতে দেয় না। এভাবে টাকার জোর জিতে যায়, আর হেরে যায় নিগুড় ভালোবাসাটুকু। এই কয়েক মিনিটের মধ্যে আলো একবার এসব কথা ভেবে নিল। সে মস্তিষ্ক আর মনকে পাত্তা না দিয়ে বিবেকের কথা শুনল। আলোকে চুপ থাকতে দেখে রোদ মেঘের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মেঘ চলো, আমাদের এখন রিসোর্টে ফিরতে হবে। আর একটু থাকি দাভাই। জেদ করবে না মেঘ, ভালো ছেলেরা অকারণে জেদ করে না। রোদের কথা শুনে আলো অন্যদিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই 100 টাকা দেন। আলোর কথা শুনে রোদ মেঘ দুজনেই পাশ ফিরে ওর দিকে তাকাল। আলো মুখ কাচুমাচু করে অন্যদিকে তাকিয়ে হাতের আঙ্গুল মোচড়াচ্ছে। রোদের ওয়ালেটে সব 1000 টাকার নোট। তাছাড়া ওর প্যান্টের পকেটে খুচরা থাকলেও সে ইচ্ছে করেই বের করছে না। সে মূলত এই মেয়েটার জেদ দেখতে চাচ্ছে। সকাল থেকে আলোর দোকানে 1 টাকাও বিক্রি হয়নি। রোদ চাচ্ছে আবডালে আলোকে একটু সাহায্য করতে। আর মেয়েটা ওর থেকে টাকা নিতে নারাজ। হয়তো একেই বলে আত্মসম্মানবোধ। রোদ মুচকি হেসে 1000 টাকার নোট আলোর দিকে পুনরায় এগিয়ে দিল। আলো উপায় না পেয়ে টাকাটা ধরে মেঘকে নিয়ে ফলের দোকানের দিকে হাঁটা ধরল। রোদ টুলের উপর চুপ করে বসে ওদের যাওয়া দেখছে। আলোর জায়গায় অন্য কেউ হলে টাকাটা হয়তো এভাবে ফিরিয়ে দিত না। অথচ এই মেয়েটা সত্যিই সরল মনের। ওইদিকে আলো মেঘকে বিভিন্ন ধরনের ফল, মোয়া, ভাজা বাদাম এবং নানান ধরনের আচার সহ অনেক কিছু কিনে দিল। ফলের দোকানে আগের 150 এবং এখনকার কেনা ফল মিলে 350 টাকা দিল। এতগুলো জিনিস পেয়ে মেঘের তো আর খুশি ধরছে না। সে খুশিতে তৃপ্তির হাসি হেসে আয়েশ করে পেয়ারাতে কামড় দিচ্ছে। আলো জিনিসগুলো কিনে ওর দোকানে ফিরে আসল। তারপর অবশিষ্ট টাকাটা রোদের হাতে দিল। আলোর এমন কাজে রোদের খুব রাগ হলেও বুঝতে দিল না। তবে সুযোগ পেলে সেও অবশ্যই সৎ ব্যবহার করবে। তখন বেশ কয়েকজন মেয়ে এসে দোকানের সামনে উপস্থিত হল। রোদকে দেখে নিজেরা ফিসফিস করে কি যেন বলছে, আবার মুখ টিপে হাসছে। একটা মেয়ে আলোকে উপেক্ষা করে রোদকে জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করল। রোদ তো কোনোটারই সঠিক মূল্য জানে না। তাই সে আলোকে দাম বলতে ইশারা করল। তখন একজনের কনুইয়ের গুঁতো খেয়ে আরেকটা মেয়ে বলল, তা আপনার নাম কি ভাইয়া? আর আপনি কোনো রিসোর্টে উঠেছেন? মেয়েগুলো আলোর দেখানো জিনিসপত্র না দেখে রোদকে এটা ওটা জিজ্ঞাসা করছে। এই দোকানে সুদর্শন একজন যুবককে দেখে ওরা বেশ অবাক হচ্ছে। তাই কৌতূহলবশত নানান প্রশ্ন করছে। মেঘ ওদের মাঝখানে বসে একবার রোদের দিকে তো একবার মেয়েগুলোর দিকে তাকাচ্ছে।
তারপর ঘাড় ঘুরিয়ে আবার আলোকে দেখছে। মেয়েগুলোর হাবভাব বুঝতে পেরে রোদ উঠে আলোর থেকে দাম জেনে অকপটে মেয়েগুলো বলল, আপনারা কি সত্যি কিছু নিবেন? নিলে বলুন, আমি নিজে আপনাদের সেগুলো দিচ্ছি। আর না নিলে ওই যে ওটা চলে যাওয়ার রাস্তা। রোদের মৃদু হাসি মিশ্রিত ঝাঝালো কণ্ঠ শুনে মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। তারপর একটা করে জিনিস পছন্দ করে রোদকে দাম জিজ্ঞাসা করতে লাগল। রোদ মৃদু স্বরে আলোর থেকে দাম জেনে মেয়েগুলোকে জানাল। মেয়েগুলো তাদের পছন্দ মতো আরও জিনিস দেখতে লাগল। আর আলো রোদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যে দাম বলেছে, রোদ তার চেয়ে 50 টাকা বেশি বলেছে। এর মধ্যে একটা মেয়ে ওর হাতে নীল কাচের চুড়ি পরতে পরতে রোদের ফোন নাম্বার চাইল। রোদ কথাটা শুনে এর প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, এই থামি দুটো দেখতে খুব সুন্দর, আপনি চাইলে নিতে পারেন। রোদের এমন উত্তর মেয়েটা মোটেও আশা করেনি। সে বুঝল রোদ খুব চতুর বটে, এজন্য কথা শুনেও এভাবে এড়িয়ে গেল। মেয়েগুলো প্রায় 12 থেকে 14 জনের মতো ছিল। তন্মধ্যে কয়েকজন গায়ে পড়া হলে বাকিরা যথেষ্ট ভদ্র ছিল। ওরা সবাই নিজেদের পছন্দসই কিছু না কিছু কিনল। তারপর দাম মিটিয়ে একে একে স্থান ত্যাগ করল। ওদের দেখে আরও কয়েকজন এসে দোকানে ভিড় করল। রোদ নিজে তাদেরও পছন্দসই জিনিসগুলো দিল। এতটুকু সময়ের মধ্যে রোদ 4227 টাকার বিক্রি করল। বৃষ্টির কারণে কয়েকদিন ধরে আলোর দোকানে একদমই বিক্রি হয়নি। পর্যটকরাও বৃষ্টির কারণে পাহাড়ে ঘুরতে আসেনি। আর ওদের দোকানগুলোই চলে পর্যটকদের কেন্দ্র করে। আজ এতগুলো টাকা বিক্রি হতে দেখে আলোর মুখটা খুশিতে চকচক করে উঠল। রোদ টাকাগুলো আলোর দিকে বাড়িয়ে দিল। সে আলোকে তখন চাইলেও সাহায্য করতে পারেনি, তাই এখন এভাবে সাহায্য করল। আর কাস্টমারকে তেল না মারলে দোকানে বিক্রি হয় না। সে তেল না মারলেও মেয়েগুলোর কৌতূহল বশত ওর সঙ্গে কথা বলাটাকেই কাজে লাগাল। অন্য সময় হলে অনেক আগেই এখান থেকে উঠে চলে যেত। শুধু আলোর জন্য এতটুকুন করল। তাছাড়া আলো এই অবধি ওদের অনেক সাহায্য করেছে। ওর জন্য কিছু করতে পারলে ওর নিজেরও ভালো লাগবে। তবে আলো বেশ বুঝেছে রোদ যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক। না হলে কথা দিয়ে মেয়েগুলো এত সহজে কাবু করে এত টাকা বিক্রি করতে পারত না। যদিও এখান থেকেও আলো রোদের নিরহংকারের পরিচয় পেয়েছে। তাছাড়া রোদদের বেশভূষা উচ্চমানের হলেও ওরা বেশ মিশুক। আলোর মুখে মিষ্টি হাসি দেখে রোদ একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ওর ভাষ্যমতে মেয়ে মানেই মায়াবিনী। কখন না জানি এই মেয়ে ওকেই কঠিন মায়াতে জড়িয়ে ফেলে। আর সে কারো মায়াতে জড়াতে ইচ্ছুক নয়। এভাবেই তো বেশ আছে। আচানক আলোকে জিনিসপত্র গুছিয়ে দোকান বন্ধ করতে দেখে রোদ ভ্রু কুঁচকে বলল, এখনই দোকান বন্ধ করছো কেন? সারাদিনে তো আরও বিক্রি হতে পারে। রোদের কথা শুনে আলো ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মৃদু স্বরে বলল, উহুম, আপাতত আর লাগবে না। এই টাকাতে আমাদের অনেক দিন চলে যাবে। আল্লাহর রহমতের উছিলায় আজ আপনারা আমার সৌভাগ্য নিয়ে এসেছেন, তাই হয়তো এত টাকা বিক্রি হল। আর এখন আমি অনেক অনেক খুশি। তাই দাদিমাকে এই কথাটা জানাতে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। রোদ ওর এই কথার জবাবে আর কিছু বলল না। মাত্র 4000 টাকা বিক্রি হওয়াতে আলো কত খুশি। ওর তৃপ্তির হাসিতে মুখে আলাদা এক সৌন্দর্য ফুটে উঠেছে। অথচ রোদের কোটি কোটি টাকা লাভ করেও হাসতে ইচ্ছে করে না। আলোর মতো খুশি রোদের মনে কখনোই জাগেনি। শুধু মনে হয়েছে সে কষ্ট করেছে তাই প্রাপ্তি মিলেছে। তবে আলোকে হাসতে দেখে রোদ মুখেও মৃদু হাসি ফুটল, যেটা আলোর আর নজরে পড়ল না।
এদিকে আখ খেতে গিয়ে মেঘ মুখে গুঁতো খেয়ে বসে আছে। ওর দাঁতের গোড়া থেকে রক্ত বের হচ্ছে। রোদ কিছু বলার আগে আলো পানি এনে মেঘকে কুলি করাল। অনেক টাকা বিক্রি হলো আর মেঘরা কালকে চলে যাবে। আর হয়তো চাইলেও আর দেখা হবে না। তাই আলো আজ দুপুরেই ওদের নিমন্ত্রণ করল। রোদকে কিছু বলতে না দিয়ে মেঘ লাফিয়ে উঠে রাজি হয়ে গেল। এই ব্যাপারটা রোদের কাছে দৃষ্টিকটু লাগল। মেয়েটা এই পর্যন্ত ওদের জন্য অনেক করেছে, তাই সে আর আলোর কষ্ট বাড়াতে চাচ্ছে না। তাছাড়া রোদ সেদিন দেখেছে ওদের খেতে দেওয়ার সময় আলোর মুখের সংকোচ ভাবটা। আলো সেদিন ওদের খেতে দিতে লজ্জা পাচ্ছিল, রোদ ব্যাপারটা অতি সহজে বুঝেছিল। তাই সে আর মেয়েটাকে লজ্জায় ফেলতে চাচ্ছে না। আর এই ব্যাপারটা রোদ আলোকে বুঝতে না দিয়ে বলল, আজ না, পরবর্তীতে যখন আসব তখন তোমার নিমন্ত্রণ রক্ষা করব। আকাশের অবস্থাও ভালো না, এখন আমাদের ফিরতে হবে। কথাটা শুনে আলোর হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। সেদিনের খাবার রোদের পছন্দ হয়নি, তাই হয়তো রোদ আর যেতে চাচ্ছে না। কথা ভেবে আলো লজ্জায় মাথা নিচু করে নিল। রোদের কথা শুনে সে জোর করার সাহসও পেল না, আর জোর করার অধিকারও ওর নেই। আলো মেঘের দিকে একবার তাকিয়ে জোরপূর্বক হেসে সামনে পা বাড়াল। আলোর মলিন মুখ দেখে মেঘ রেগে রোদের দিকে আর তাকাল না, বরং রোদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মোড়ামুড়ি করতে লাগল। আলো আশা নিয়ে আর একবার পেছনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। রোদও কেন জানি ওর মলিন মুখ দেখে খুব খারাপ লাগছে। তাই মেঘের দিকে একবার তাকিয়ে আলোকে পিছু ডেকে বলল, না বলেছি বিধায় একাই চলে যাচ্ছ, আমাদেরকে কি আর সঙ্গে নেওয়া যায় না? এই কথা শুনে আলো থমকে দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, আপনারা যাবেন? চলো। মেঘ ততক্ষণে দৌড়ে গিয়ে আলোর আঙ্গুল ধরে সামনে হাঁটা ধরেছে, আর রোদ ফলের ঝুড়ি নিয়ে ওদের পেছনে হাঁটছে। আলোর মুখে পুনরায় হাসি ফুটেছে। এই মেয়েটার মায়াবী মুখটাতে মিষ্টি হাসি বেশ মানায়। মলিন মুখটা ওর জন্য বড্ড বেমানান। তাই রোদ চাইলেও পারল না মেয়েটার মুখের হাসি কেড়ে নিতে। আলো ওদের নিয়ে নিচে নামতে নামতে আঙ্গুল দিয়ে পাহাড় দেখাল। পাহাড় নিয়ে দু-একটা তথ্যও জানাল। মাথার উপরে স্বচ্ছ নীল আকাশে ভেসে যাচ্ছে সারি সারি মেঘের ভেলা। কয়েকটা নাম না জানা পাখি উড়ে যাচ্ছে তাদের নিজ গন্তব্যে। পাহাড়ের মাটিতে জন্মেছে অসংখ্য গাছপালা। ওই অদূরে পাহাড়ের দিকে তাকালে মনে হচ্ছে পাহাড়ের মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মেঘ পাহাড়ের মাথায় ধোঁয়া দেখে মুখ হাত দিয়ে ফিক করে হেসে দিল। আলো ওর হাসির কারণ বুঝলেও রোদ ঠিকই বুঝল। দুষ্টুটার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরে। আশপাশের গাছ থেকে বুনো পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। গল্প করতে করতে আলো ওদের নিয়ে বাড়িতে প্রবেশ করল। দাদিমা এখন বাড়িতে নেই, হয়তো মুনের মায়ের কাছে গিয়ে বসে আছে। আলো মেঘ আর রোদকে মাদুর পেতে বসতে দিল। রোদ বসে পুরো বাড়িটাই একবার চোখ বুলিয়ে নিল। সেদিনও সে খেয়াল করেছে আলোর বাড়িটা ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। দাদিমার রুমের পাশেই একটা তাঁত রাখা, এটা দিয়েই আলো কাপড় বুনে। আলো ওর বাড়ির বিপরীত পাশে গিয়ে বেশ কয়েকটা কমলা ছিঁড়ে আনল। সেখানে সেই লাগিয়ে কমলার গাছগুলো। ছোট সাইজের কমলা হলেও খেতে খুব মিষ্টি। রোদ কমলার খোসা ছিঁড়ে দিচ্ছে আর মেঘ তৃপ্তি করে খাচ্ছে। রোদ আলোকে দাদিমার কথা জিজ্ঞাসা করল। আলো জানালো একটু পরেই দাদিমা চলে আসবে। আলো দাদিমার হাতে বানানো বাটি ভর্তি মোয়া এনে ওদের খেতে দিল। তারপর ওদের বসতে বলে সে ঝটপট রান্নার কাজে লেগে গেল। একটু পরে একজন শ্যামবর্ণ হ্যাংলা পাতলা যুবক এসে একটা হাঁস দিয়ে গেল।
আলো হাঁসটা কেটে পরিষ্কার করে ঝাল করে ভুনা করল পাকু মরিচ দিয়ে, মুম্বাই মরিচ। এই এলাকার মানুষ এটাকে পাকু মরিচ বলে। উঠানে একটা সাদা বাচ্চাওয়ালা মুরগি দেখে মেঘ গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল। সে মুরগির থেকে কিছুটা দূরত্বে বসে বাচ্চাগুলো দেখে খুশিতে গদগদ হয়ে বলল, ওয়া ওয়া, কত সুন্দর বাচ্চাগুলো। রোদ মেঘকে দেখে সুন্দর করে বলল, মেঘ খুব কাছে যেও না, মুরগি রেগে যাবে। আচ্ছা দা ভাই। মেঘ ওখানেই বসেই শাহাদত আঙ্গুল দিয়ে একটা একটা করে বাচ্চা গুনতে লাগল। মুরগিটা 22টা বাচ্চা নিয়ে পুরো উঠান জুড়ে ঘুরছে। আশ্চর্য ব্যাপার, 22টা বাচ্চাই কালো। মেঘ ঘাড় ঘুরিয়ে রোদের দিকে একবার তাকিয়ে আর একটু এগিয়ে গেল। এত সুন্দর বাচ্চা না ধরে সে শান্তি পাচ্ছে না, আর ধরতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে ফেলল। মুরগি রেগে কক কক শব্দ করে ওকে দৌড়ানি দিল। আর মেঘ, দা ভাই, বৌনি, উ ও বাঁচাও বলে চিৎকার করছে আর দৌড়াচ্ছে। সেই যেদিকে যাচ্ছে মুরগিটাও সেদিকে যাচ্ছে। আর মুরগির পেছনে পিকপিক শব্দ করতে করতে বাচ্চাগুলো আসছে। তখন দাদিমা এসে মেঘকে মুরগির থেকে উদ্ধার করল। মেঘ মনে মনে মুরগিকে অনেক বকা দিয়ে আলোর পাশে গিয়ে পীড়া নিয়ে বসল। দাদিমা রোদের সাথে টুকটাক কথা বলে উনার রুমে চলে গেলেন। মেঘ আলোর পাশে বসে সমানে বকবক করছে আর মোয়া খাচ্ছে। আলো খুদের ভাত, বুনো হাঁসের মাংস, মাছ ভাজা, শাক পাতা আর আমড়ার চাটনি রান্না করছে। মেঘের হঠাৎ চোখ গেল অদূরে বেঁধে রাখা একটা মানুষের দিকে। সে আবার উঠে ওই দিকে হাঁটা ধরল। রোদ একমনে ফোন কল করছিল, আর আলো রান্নার ব্যস্ততায় রোদের কাছে যাচ্ছে ভেবে আর খেয়াল করল না। মেঘ কৌতূহল বশত গুটি গুটি পায় ওই মানুষটার সামনে গিয়ে বলল, কি হয়েছে? তোমার মুখে এত রক্ত কেন? কে মেরেছে? খুব কষ্ট হচ্ছে তোমার? হঠাৎ বাচ্চার কণ্ঠে শুনে মকবুল ধীরে ধীরে ওর চোখ দুটি খুলল। ফুটফুটে একটা বাচ্চা কোমরে হাত দিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি সুন্দর আদুরে ভাবে কথাগুলো বলছে। মকবুলকে তাকাতে দেখে মেঘ পুনরায় একই কথা বলল। মকবুল শুকনো একটা ঢোক গিলে খুব কষ্ট উচ্চারণ করল, পা পানি খাব। দাঁড়াও, আমি নিয়ে আসছি। কথাটা বলে মেঘ দৌড়ে চলে গেল পানি আনতে। মকবুলকে এখনো গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাকে এক ফোঁটা পানিও দেওয়া হয়নি। বিচারকের করা আদেশ, তাকে কেউ পানি দিবে না। কেউ আদেশ অমান্য করলে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। অবুঝ মেঘ এসবের কিছু জানে না। সে শুধু জানে, কোনো তৃষ্ণার্ত ব্যক্তি পানি চাইলে তাকে পানি দিতে হয়। এতে আল্লাহ খুব খুশি হয়। আর আল্লাহ খুশি হলে যা চাওয়া যায় সব পাওয়া যায়। রোদ আশেপাশে তাকিয়ে মেঘকে কোথাও না দেখে উঠে দাঁড়াল। এই ছেলেটা একদণ্ড স্থির থাকে না। বাসাতে যেমন চঞ্চল, বাইরেও তেমন। রোদ বিরক্ত নিয়ে মেঘকে খুঁজতে সামনের দিকে পা বাড়াল। মেঘ হাঁটু গেড়ে বসে আলোর রুমে রাখা মাটির কলস থেকে পানি ঢালছে। তাড়াহুড়ো করে পানি ঢালতে গিয়ে অনেকখানি পানি মেঝেতে পড়ে গেল। মেঘ দ্রুত উঠে পাপোশ দিয়ে পানিটুকু ঢেকে দিল, যাতে কেউ দেখে বুঝতে না পারে। এই গোপন কাজটা করে মেঘ দাঁত বের করে হেসে উঠে দাঁড়াল। তখন রোদ রুমে এসে মেঘকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, পানি কি করবে, খাবে? আর আমাকে না বলে কোথায় গিয়েছিলে? দা ভাই, একটা মানুষ পানি খাবে। কোনো মানুষ? মেঘ পানি হাতে নিয়ে মকবুলের কথাটা রোদকে জানাল। কথাটা শুনে রোদের কপালে ভাঁজ পড়ল। একটা মানুষকে তো আর কেউ এমনি আটকে রাখেনি। নিশ্চয়ই কোনো কারণ আছে। তাছাড়া এখানকার মানুষগুলোও সুবিধার না।
আগ বাড়িয়ে কিছু করে বিপদে পড়া যাবে না। যা করতে হবে জেনে বুঝে ভেবে করতে হবে। তাছাড়া ওদের একটা ভুল পদক্ষেপে আলোরা বিপদে সম্মুখীন হতে পারে, আর এটা সে কখনোই চায় না। রোদ কিছু একটা ভেবে আলোকে মৃদু স্বরে ডাকল। আলো রোদের ডাক শুনে চুলার আঁচ কমিয়ে ওদের কাছে এসে দাঁড়াল। রোদ তখন দুই পকেটে হাত গুজে অকপটে জিজ্ঞাসা করল, ওই ছেলেটাকে বেঁধে রাখা হয়েছে কেন? আলো ঘাড় ঘুরিয়ে মকবুলের দিকে একবার তাকিয়ে শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলল, সে খুনি। তাকে খুনের শাস্তি দেওয়া হচ্ছে। কাকে খুন করেছে আর কেন? আলো চোখ মুছে রোদের দিকে তাকিয়ে গলার জোর বাড়িয়ে বলল, ভালোবাসলে নাকি কঠিন মূল্য চুকাতে হয়। আমার বান্ধবীও ওকে ভালোবেসে খুন হয়ে নিদারুণভাবে মূল্য চুকিয়েছে। ওই পাষাণ মানুষটা নিজে হাতে আমার বান্ধবীকে খুন করেছে। এর মধ্যে কেন বা কিন্তুর সঠিক মানে আমি জানি না, আর বুঝিও না। মুখ্য কথা ওরা ভালোবেসে পাপ করেছে, এখন তার শাস্তি ভোগ করছে। কথাটা বলে আলো চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে স্থান ত্যাগ করল। রোদ অবাক চাহনি নিয়ে আলোর যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথাগুলো এভাবে বলার কারণটা সে বুঝল না। ভালোবাসা শব্দটা প্রতিবার উচ্চারণ করার সময় ওর কথায় ক্ষোভ প্রকাশ পাচ্ছিল। ঘৃণা মিশ্রিত কণ্ঠে শব্দটা উচ্চারণ করে ওর চোখ দুটো রাগে দপদপ করছিল। আলো হয়তো কোনো কারণে ভালোবাসাতে বিশ্বাসী না, অথবা কারণ বশত সে ভালোবাসাকে প্রচণ্ড ঘৃণা করে, আর সেটা ওর বলা কথার ধরন থেকে স্পষ্ট। নরম এবং সরল মনের মেয়েটাকে এত কঠিন কথা বলতে দেখে রোদ বেশ অবাক হয়েছে। রোদ ওর নিচের ঠোঁট কামড়ে পাশ ফিরে দেখে মেঘ নেই। সে দ্রুত পায়ে হেঁটে বাইরে বের হয়ে দেখল, মেঘ দুটো ইটের উপর দাঁড়িয়ে একটা ছেলেকে পানি খাওয়ানোর চেষ্টা করছে। তবে ছেলেটা বেশ লম্বা হওয়াতে ঠিকমতো পানি খেতে পারছে না। রোদ আশেপাশে কয়েকবার চোখ বুলিয়ে নিল। মেঘেরও ইটের উপর দাঁড়িয়ে পানি খাওয়াতে খুব কষ্ট হচ্ছে, তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশেপাশে কাউকে না দেখে রোদ সেদিকে এগিয়ে গেল। আলোর কথা শুনে সে বুঝছে, এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। রোদ মেঘকে কোলে তুলে মকবুলকে পানি খাওয়াতে সাহায্য করল। পানি খাওয়াতে পেরে মেঘের মুখে বিশ্বজয় করা হাসি ফুটল। রোদ মেঘকে কোল থেকে নামিয়ে মগটা বাড়িতে রেখে আসতে বলল, না হলে কেউ ওদের দেখলে খুব বকবে। মেঘ রোদের কথা শুনে দৌড়ে মগ রাখতে চলে গেল। মকবুল ওদের চিনে না, এর আগে কখনো দেখেও নি, তাই সে কিছু বলার আগে রোদ বলল, আমাদেরকে আপনি চিনবেন না, তবে শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। আপনিও চইলা যান, আমার পাছে আপনারে দেখলে ছাছা ছাস্তি দেওন হইবে। মকবুল অনেক কষ্টে কথাটা বলে ভয়ার্ত চোখে আশেপাশে তাকাল। ওর জন্য এই নির্দোষ মানুষগুলো শাস্তি পাক সে মোটেও চাচ্ছে না। ছেলেটা সত্যিই খুব খারাপ হলে রোদকে চলে যাওয়ার বলতো না। আলোর বলা কথা আর মকবুলের হাবভাব দেখে রোদের মনে সন্দেহ সৃষ্টি হল। সে কিছু একটা ভেবে মকবুলকে জিজ্ঞাসা করল, চোখে দেখা সব ঘটনা সত্যি হয় না, কখনো কখনো এর পেছনেও কিছু অজানা সত্য লুকিয়ে থাকে। শুধু এতটুকুই বলতে পারি, আপনার এই নিকৃষ্ট কাজে কেউ ভালোবাসার মতো পবিত্র বন্ধনকেও ঘৃণা করছে, পবিত্র ভালোবাসাকে অখ্যাতিকর বলে আঙ্গুল তুলছে। কথাটা বলে রোদ আর দাঁড়াল না। মকবুল কথাগুলো শুনে ছলছল চোখে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে আকাশের দিকে তাকাল। তারপর বিড়বিড় করে দুয়েকবার উচ্চারণ করল, বলো বাছি, আমাল ভালোবাসার প্রিয় মানুচতাকে, এটা না কেউ দেখবে আল না কেউ জানবে। কথাটা বলে মকবুল মৃদু হাসল। ওদিকে মেঘ মকবুলের বাঁধন খোলার জন্য জেদ ধরেছে।
সে রশি কাটার জন্য আলোর থেকে আসক্তি চাচ্ছে। আলো পড়েছে মহাবিপদে। মকবুলের রশি কাটা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই ভুল মোটেও করা যাবে না। রোদ মেঘের জেদ দেখে রাগ সংযত করে গম্ভীর কণ্ঠে বলল, চুপ করে বসো। আমি তোমার মুখে আর একটা টু শব্দও শুনব না, না হলে এর ফল খুব খারাপ হবে। রোদের রাগের আভাস পেয়ে মেঘ গুটিসুটি হয়ে আলোর পাশে বসল। মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে ঘাড় ঘুরিয়ে আবার মকবুলের দিকে তাকাল। লোকটার মুখ দেখে ওর খুব কষ্ট হচ্ছে। কেন যে শুধু শুধু লোকটাকে এত কষ্ট দিচ্ছে কে জানে। আলো ততক্ষণে ওর রান্না সম্পূর্ণ করে ওদের খেতে দিল। মেঘ মন খারাপের সুরে বায়না ধরল এখন আলোর হাতে খাবে। আজ কেন জানি মেঘ একটার পর একটা বায়না করতেই আছে। এজন্য রোদ বিরক্ত হয়ে আলোর সামনেই পুনরায় ওকে বকল। আর সব জায়গায় সব জেদ শোভা পায় না। রোদ নিজে মেঘকে খাইয়ে দিতে ওর দিকে এগিয়ে গেল। মেঘ অভিমান করে উল্টো ঘুরে ওর দিকে পিঠ করে বসল। অর্থাৎ সে রাগ করেছে। তখন রোদেকে অবাক করে আলো মেঘের মুখে খাবার তুলে দিল। রোদ যদিও এতটা আশা করেনি। সে কিছু বলতে গেলে আলো ইশারায় নিষেধ করে রোদকে ভাত বেড়ে দিল। রোদ এর আগে কখনো খুদের ভাত খায়নি। তবে এখানে এসেই ওর এই অভিজ্ঞতাটা হয়েছে। আলো একে একে রোদকে সব পদের তরকারি তুলে দিয়ে মেঘকে খাওয়াতে লাগল। রোদ আর বসে না থেকে হাত ধুয়ে একলোকমা ভাত তুলে মুখে দিল। একে একে সব পদ একটু করে খেয়ে সে বেশ অবাক হল। কারণ প্রতিটা পদে ভিন্ন ধরনের সুস্বাদু একটা স্বাদ রয়েছে। হাঁসের মাংসটা একটু বেশিই ঝাল ঝাল, তবে খেতে দারুণ লাগছে খেতে। মেঘের তো চাটনিটা খুব পছন্দ হয়েছে। এজন্য সে মুখ ফুটে বলেই ফেলল, বৌমনি, যাওয়ার সময় এই খাবারটা একটু দিও তো। এটা খেতে খুব মজা। মেঘের কথা শুনে আলো হেসে বলল, আচ্ছা। দাদিমা গোসল সেরে মুনের মায়ের কাছে ভাত নিয়ে গেছে। মুনের মায়ের অবস্থা খুব একটা ভালো না, তাই উনি প্রায় সময় ওখানেই থাকেন। আলো মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিল। রোদ অনেকদিন পর আজ তৃপ্তি করে খেয়েছে। ওর বাসায় বুয়াদের হাতের রান্না খেয়ে মুখে একটা অরুচি এসে গিয়েছিল। মেঘ তো পেট পুড়ে খেয়ে পা টান টান করে শুয়ে আছে। খাওয়ার ছলে ক্ষণিকের জন্য সে মকবুলের কথা বেমালুম ভুলে গেছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি আসার সময় অসয়ম নেই। আকাশে মেঘ জমলেই বৃষ্টি শুরু হয়ে যায়। এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না। যখন তখন অঝোরে বৃষ্টি নামতে পারে। তাই রোদ ফিরে যাওয়ার জন্য মেঘকে তাড়া দিতে লাগল। আলো মেঘকে মোয়া, তিলের নাড়ু আর চাটনি দিল। মেঘ তো খুব খুশি। মেঘদের সঙ্গে আলোর হয়তো আর দেখা হবে না। এ কথা ভাবলেই সে মনে চাপা একটা কষ্ট অনুভব করছে। ওর মনে হচ্ছে মেঘরা ওর খুব কাছের কেউ। এজন্য বিদায় বেলায় সে কষ্ট পাচ্ছে। মেঘ তো বৌমনি বৌমনি করে আবার গল্প জুড়ে দিয়েছে। তোতা পাখির মতো কত শত বুলি আওড়াতে আছে। আলো মেঘের এমন আদুরে ডাক শুনে মলিন মুখে হেসে বলল, মেঘবাবু, আমাকে আর বৌমনি ডাকবে না কেমন? এখন থেকে মিষ্টি ডাকবা। বৌমনি সম্বোধনে আমার কেমন যেন লাগে। কথাটা শুনে রোদ ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে আলোর দিকে তাকাল। আলো তাকাতেই ওদের দুজনের চোখাচোখি হয়ে গেল। আলো দ্রুত ওর দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাল। তখন মেঘ দাঁত বের করে হেসে বলল, তোমাকে আমি বৌমনি বলেই ডাকব। এই বারণ আমি মোটেও শুনব না। হুম। মেঘের কথা শুনে রোদ আকাশের দিকে একবার তাকিয়ে বলল, এই ছেলে প্রচণ্ড ঘাটতারা। সে কারো কথাতেই কর্ণপাত না। ওর কথায় কিছু মনে করো না।
হুম। কিছুদূর এগিয়ে দিতে আলো ধীর পায় ওদের পিছু আসল। ঘন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বুনো বানর দেখা গেল। বানরটা এগিয়ে আসছে। বানর দেখে মেঘ ভয় পেছনে ঘুরে আলোকে ঝাপটে ধরে। আলোর পেছনে রোদ থাকায় আলো রোদের বুকে ধাক্কা খেল। সাথে সাথে রোদ ওদের দুজনকে কোনোমতে ধরে ফেলল। আলো নিজেকে রোদের থেকে ছাড়িয়ে একটা লাঠি দিয়ে বানরটাকে তাড়িয়ে দিল। তারপর তিনজনে পুনরায় গল্প করতে করতে হাঁটতে লাগল। আর একটু সামনে এগুলেই ওদের রিসোর্ট। রোদ আলোকে আর আসতে নিষেধ করে ওর থেকে বিদায় নিল এবং আলোকে দেখে শুনে সাবধানে ফিরে যেতে বলল। মেঘ মন খারাপ করে আলোর গলা জড়িয়ে ধরে আদর দিল। আলো ছলছল চোখে মাথা নিচু করে চলে আসতে যাবে, তখন রোদ ওকে পিছু ডেকে বলল, আলো, ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলো নিষ্ঠুর নয়। পরিস্থিতি তাদের নিষ্ঠুর হতে বাধ্য করে। ভালোবাসার মানুষ যেমন উন্মাদের মতো ভালোবাসতে জানে, তেমনি ভালোবাসা রক্ষার্থে নিষ্ঠুরের মতো আঘাত হানতেও পারে। যদি পারো তো মকবুলকে বাঁচিও। এটা তোমার কাছে আমার অনুরোধ অথবা চাওয়া যা ইচ্ছে ভাবতে পারো। তবে এখন জোর দিয়ে বলছি, ওর জায়গা আমি থাকলে আমিও হয়তো একই কাজ করতাম। আজ মকবুলের প্রতি ঘৃণা নয়, বরং আমার সম্মানটা দ্বিগুণ হারে বেড়েছে। তুমি সাবধানে থেকো, আসছি। কথাটা বলে রোদ মেঘের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। ভুলেও আর একবারও পিছু ফিরে তাকাল না। ফিরলে হয়তো দেখত অশ্রুসিদ্ধ চোখে এক মায়াবিনী হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রোদ মকবুলকে সাপোর্ট করছে। মুনের ভালোবাসার শেষ পরিণতি হল মৃত্যু, তাও প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটার হাতে। তবুও রোদ মকবুলকে দ্বিগুণ সম্মানের কথা বলল। তাহলে রোদের কথা শুনে এটাই স্পষ্ট যে রোদও মকবুলের মতোই চিন্তাধারার মানুষ। আচ্ছা, সব পুরুষের চিন্তায় কি এতটা নিচু মনের? কে জানে, হবে হয়তো। এই প্রশ্নের উত্তর ওর এখনও অজানা। আলো চোখ মুছে রোদের প্রতি একরাশ ক্ষোভ নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। দিনকে দিন ভালোবাসা নামক জিনিসটার প্রতি ওর ঘৃণা জন্মেই যাচ্ছে। চোখের সামনে এসব দেখলে আদৌ কি ঠিক থাকা যায়? তাও আবার বোনের মতো বান্ধবীকে এমন নৃশংসভাবে খুন হতে দেখলে। সে তো পারছে না। তবে আলো এই মুহূর্তে খুব করে চাচ্ছে ওর লাল রঙা হৃদয়টাতে চিরতরের জন্য মরিচা পড়ে যাক, যাতে সে ভুলেও কখনো কাউকে ভালোবাসতে না পারে। ভালোবাসা নামক কাঁটাযুক্ত পুষ্পকে সে ওর হৃদয় জায়গা দিতে চায় না, কিছুতেই না, কখনো না। আলো ভেবেছিল রোদ হয়তো সবার থেকে একটু আলাদা। আর যাই হোক, ওর চিন্তা ভাবনা বাকিদের মতো নিচু মনের না। কিন্তু না, রোদের কথাগুলো থেকে বোঝা গেল সেও মকবুলের মতোই একজন। তাহলে সব পুরুষ এক, আর তাদের এই নিচু মনের চিন্তাধারাও। তাই আলো পুরুষ আর পুরুষের ভালোবাসার প্রতি ওর মনে জমা রাখল ঘৃণা, ঘৃণা এবং একরাশ ঘৃণা। আদৌ এই ঘৃণা ওর মন থেকে মুছবে কিনা সে তাও জানে না। ঘন আধারে ডুবে গেছে চারিপাশ। অচেনা পাখিগুলো ক্লান্ত শরীরে ফিরছে আপন নীড়ে। পশ্চিমাকাশে সূর্য তার রক্তিম আভা ছড়িয়েছে। প্রকৃতিও তার অঢেল রূপমাধুরী নিয়ে সবুজের মাঝে উপস্থিত হয়েছে। মৃদু বাতাসের সাথে ভেসে আসছে অনাদরে বেড়ে ওঠা বুনো ফুলের মিষ্টি সুগন্ধ। দূরের পাহাড়ে জন্মানো গাছগুলোকে এখন বেশ ঘন সবুজ দেখাচ্ছে। স্বচ্ছ আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তের মতো এখন আবহাওয়াটাও বেশ শীতল। রোদরা রিসোর্টে ফিরে কফিসহ হালকা নাস্তা অর্ডার করে ফ্রেশ হয়ে নিল। দুই ভাই এখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে।
রোদ হাত দিয়ে ওর চুল ঝাড়া দিলে মেঘও তাই করছে। রোদ টি শার্ট ঠিক করলে মেঘও অকারণে ওর টি শার্ট টেনে ঠিক করছে। মেঘের কাণ্ড দেখে রোদ মৃদু হেসে বলল, কিছু বলবে? হুম, বৌমনিকে আমাদের সঙ্গে নিয়ে চলো। কেন? মেঘ এই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটতে লাগল। আলোকে ছেড়ে যেতে ওর খুব কষ্ট হচ্ছে। এই কথাটা সে মুখে বললেও রোদকে বোঝাতে অক্ষম। এত খুঁজে রোদের কেন এর উত্তর দিতে পারল না মেঘ। তাই নীরবতাকে সঙ্গী করে চুপ করে দাঁড়িয়ে থাকল। তাছাড়া কথাটা সাহস করে বললেও এখন একটু ভয় পাচ্ছে, যদি দাভাই রেগে যায়। মেঘকে চুপ থাকতে দেখে রোদ আধশোয়া হয়ে বসে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তোমার বৌমনির কাছে রেখে যাই? আমাকে তো আর দরকার নেই, এখন বৌমনিই তোমার সব। কাল সকালে তোমাকে আলোর কাছে রেখে আমি সত্যিই ঢাকায় চলে যাব। এ কথা শুনে মেঘ গুটি গুটি পায়ে রোদের দিকে এগিয়ে এসে পাশে বসল। রোদের এক হাতের আঙ্গুল নাড়াচাড়া করতে করতে মাথা নিচু করে মৃদু স্বরে বলল, না দা ভাই, তুমি বৌমনিকে তাড়াতাড়ি বিয়ে করো, তারপর আমাদের সঙ্গে ঢাকায় নিয়ে চলো। তোমাদের দুজনকেই আমার চাই, প্লিজ দা ভাই। মেঘের মুখে বিয়ের কথা শুনে রোদ ভ্রু কুঁচকে উঠে সোজা হয়ে বসল। মেঘ যে সরাসরি বিয়ের কথা বলবে রোদ মোটেও আশা করেনি। এইটুকুন বাচ্চা অথচ ওর চিন্তা ভাবনা বেশ গভীর। রোদকে উঠে বসতে দেখে মেঘোর মাথাটা আরো নিচু করে নিল। ওর থুতনি গিয়ে ঠেকে গেছে একদম বুকের সাথে। তাছাড়া আজ সারাদিন দাদাই ওকে বেশ কয়েকবার বকেছে, হয়তো এখনো বকবে। তাই মেঘ একটু অভিমান করে মাথা নিচু করে আছে। কিন্তু রোদ তেমন কিছু না বলে মেঘের কপালে উষ্ণ স্পর্শ দিয়ে মৃদু হেসে বলল, তোমার বৌমনি আমাকে বিয়ে করবে না। সে আমার উপরে রেগে আছে। আমার বলা কথায় কষ্ট পেয়ে খুব কেঁদেছেও। হয়তো সে আর কোনোদিন আমার মুখও দেখতে চাইবে না। এখন বলো, তাকে কিভাবে ঢাকায় নিয়ে যাব? আলো কেঁদেছে শুনে মেঘ নাক ফুলিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি বৌমনিকে বকেছ? না বকলে বৌমনি কাঁদল কেন দা ভাই? উহুম, শুধু কয়েকটা সত্য কথা বলেছি। রোদের এত কঠিন কথা বুঝতে না পেরে মেঘ ড্যাব করে ওর দিকে তাকিয়ে থাকল। রোদ ব্যাপারটা বুঝে মেঘের চুলে হাত বুলিয়ে মৃদু হাসল। তখন ওয়েটার এসে অর্ডারকৃত খাবার দিয়ে তাৎক্ষণিক চলে গেল। ওরা দুজনে মিলে নাস্তা সেরে বেলকনিতে গিয়ে দাঁড়াল। বাইরে ঝড়ো বাতাস বইছে, সেই সাথে আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন তুলেছে। গর্জনের সাথে সাথে পুরো আকাশ আলোকিত হয়ে যাচ্ছে। রোদ বেলকনির পেতে রাখা চেয়ারটাতে বসল। ঠান্ডা বাতাসে শরীর ও মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। মেঘ আদুরে বিড়াল ছানার মতো রোদের কোলের উপর চুপটি করে বসল। তারপর অনবরত চলতে থাকল তার কথার ঝুলি। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা মাটির বুকে নিদারুণভাবে আছড়ে পড়ছে। গত বৃষ্টির রাতে আলো ওদের সঙ্গে ছিল, অথচ আজ নেই। রোদ মেঘকে কোলে নিয়েই রুমের জানালার থাই আটকাতে গেল। মেঘ ওকে নিষেধ করে বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে খিলখিল করে হেসে উঠল। বৃষ্টির ফোঁটা হাতে পড়লে নাকি ওর কাতুকুতু লাগছে। মেঘ রোদের হাতটাও টেনে জোর করে ভিজিয়ে দিয়ে হাসতে লাগল। মেঘকে এভাবে হাসতে দেখে রোদ মুচকি হেসে ওকে আরো কাতুকুতু দিল। মেঘ তখন ছটফট করে হাসতে হাসতে রোদকে নিষেধ করতে লাগল। তারপর দুই ভাই অনেকটা সময় খুনসুটি করে রাতে খাবার খেয়ে বাজি ধরে গেম খেলতে বসল। যে হারবে সে অপরজনের মাথায় হাত বুলিয়ে দিবে। বাজি মোতাবেক মেঘ হেরে রোদের মাথায় হাত বুলিয়ে চুল টানতে লাগল। মেঘের ছোট ছোট হাতে আদুরেভাবে হাত বুলানোতে রোদের চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছে।
একটুপরে রোদ মেঘকে নিষেধ করে পাশে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মেঘ রোদের পেটের উপর পা তুলে দিয়ে ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমাল। এখন বাজে রাত 12:21। পাহাড়ি অঞ্চলে এখন গভীর রাত। এখানে শহুরে পিচ ঢালা রাস্তার মতো ঝকঝকে লাইটের ঝলকনি নেই। চারপাশে জঙ্গল আর জঙ্গল, সেই সাথে বন্যপ্রাণী এবং পাহাড়ি মশাদের উৎপাত। তাছাড়া লাইট বলতে এখানে কেরোসিন তৈরি কুপি, যদিও কেউ কেউ সোলার প্যানেল ব্যবহার করে। তবে টানা বৃষ্টির দিনে একটু সমস্যা হলেও তারা মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছে। এছাড়া কোনো উপায়ও নেই, কারণ এমনই হয় পাহাড়িদের ত্রুটিযুক্ত দৈনন্দিন জীবনযাত্রা। ঘন কালো মেঘে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। বজ্রপাতের উচ্চ শব্দে চারপাশটাও যেন কেঁপে উঠেছে। টিনের চালে ঝমঝম শব্দ করে একনাগাড়ে চলছে বৃষ্টির নৃত্য। সবুজ শ্যাওলা পড়া উঠানে অনেকখানি পানি জমে গেছে। শুনশান নীরবতা চারিপাশ। শুধুমাত্র শোনা যাচ্ছে প্রবল বাতাসের সনসন শব্দ, টিনের চালে বৃষ্টির নাদ আর কোলা ব্যাঙের ডাক। আলো অন্ধকার রুমে জানালার পাশে চুপ করে বসে আছে। বাইরে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। ঘন জঙ্গলে বৃষ্টির রাত আরও অন্ধকার রূপ ধারণ করেছে। মকবুল এই বৃষ্টির মধ্যে গাছে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা শরীর আর ঠান্ডা বাতাসে ওর পুরো শরীর হিম হয়ে যাওয়ার উপক্রম। আলো জানালার দিয়ে ওর করুণ অবস্থা দেখে মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। একটা মানুষের এত কষ্ট সচক্ষে দেখা যায় না। প্রায় 4 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর মকবুল বৃষ্টির মধ্যে সেভাবেই দাঁড়িয়ে আছে। ওকে পাহারা দেওয়া লোক দুটো বৃষ্টি কারণে অনেক আগেই চলে গেছে। কাঁদতে কাঁদতে আলোর হঠাৎ রোদের কথাগুলো মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল। সে রাগের বশে রোদের কথাগুলো একবার ভেবেও দেখেনি। রোদ হঠাৎ মকবুলকে বাঁচাতে বলল কেন? আর মকবুলের জায়গায় সে থাকলে একই কাজ করত, এই কথায় বা কেন বলল? তাহলে কি রোদের সঙ্গে মকবুলের কথা হয়েছে? কি কথা হয়েছে? আর কথা না হলে রোদ জোর গলায় ওকে এই কথাগুলো বলল কেন? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই আলোর পুরো মস্তিষ্কে কিলকিল করতে লাগল। রোদরা কাল চলে যাবে। ওর দেখা সে চাইলেও আর পাবে না। এখন এসব প্রশ্নের উত্তর কেবল মকবুলই দিতে পারবে। দিনের বেলায় মকবুলের সাথে সে কথা বলতে পারবে না। তাছাড়া কালকে মকবুলের হাত কাটা হবে। তাহলে এখনই মোক্ষম সময়। আলো শরীরে ওড়না জড়িয়ে রান্নাঘরে থেকে কিছু একটা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। এই উত্তরগুলো ওর জানা চাইই চাই, না হলে সে কিছুতেই শান্তি পাচ্ছে না, আর পাবেও না। আলো সতর্কতার সাথে আশেপাশে চোখ বুলিয়ে ধীর পায়ে মকবুলের সামনে গিয়ে দাঁড়াল। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মকবুল চোখ মেলে আলোকে দেখে কম্পিত কণ্ঠে বলল, আলোবু, আমি জানতাম তুমি আসবা। আসতে দেলি কল্লা কেন? আমি ভাবছিলাম তুমি লুকাইয়া আমালে একটু খেতে দিবা। কুন্তু না, তুমিও আমালে না খাওয়াই রাখলা আলোবু। এ কথা শুনে আলো অন্যদিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মুনের কথায় মকবুল ওর বড় হয়ে ওকে আলোবু ডাকে। আলো হাতের বাটি থেকে ভাত বের করে কাপা হাতে ওর মুখের সামনে ধরল। প্রচণ্ড ক্ষুধার্ত মকবুল করুণ চোখে আলোর দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। আলো ব্যাপারটা বুঝে বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে মকবুলকে নিজে খাইয়ে দিতে লাগল। আজ বিবেকের কাছে হার মেনে সে এসেছে ওর বান্ধবীর খুনিকে খাওয়াতে। মকবুলকে খাইয়ে আলো খুব শান্ত কণ্ঠে বলল, কেন এমন করলেন মকবুল ভাই? এমনটা না করলে কি খুব ক্ষতি হতো? আলোবু, আমাকে মাফ করে দিও। কথাটা বলে মকবুল গাছের সাথে হেলান দিয়ে ছলছল চোখে উপরে তাকাল।
বৃষ্টি গতি একটু কমেছে। আলো কিছু একটা ভেবে নিরুত্তর থেকে আস্তে করে মকবুলের বাঁধন খুলে দিল। পৃথিবীর বুকে এখন মন নেই। মকবুল না হয় বেঁচে থাকুক, তাছাড়া পাপ তো বাপকেও ছাড়ে না। আর মকবুল তো জলজ্যান্ত মানুষ। এছাড়াও রোদও কেন জানি চাই মকবুল বাঁচুক। বাঁধন খোলাতেও মকবুলের কোনো হেলদোল নেই। সে একইভাবে থম মেরে দাঁড়িয়ে আছে। আলো বৃষ্টির জলে অশ্রু লুকিয়ে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, চলে যান মকবুল ভাই, এখান থেকে অনেক অনেক দূরে চলে যান। কথাটা বলে আলো অন্যদিকে তাকিয়ে শব্দ করে কাঁদতে লাগল। কষ্টে ওর দম আটকে আসছে। তখন আকস্মিক কিছু দেখে মকবুলের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। সে জোর গলায় কিছু বলার শক্তিটুকুও যেন হারিয়েছে ফেলেছে। তবুও সে অনেক কষ্টে এতটুকুই উচ্চারণ করল, ছড়ে যাও আলোবু, ছড়ে যাও। ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেছে, যেটার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে ওদের সঙ্গে ঠিক সেটাই ঘটল। পরের দিন খুব সকালে রোদ ঘুম থেকে উঠে পড়েছে। মেঘ হাত পা ছড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে। রোদ ফ্রেশ হয়ে এসে দাঁড়াতেই ওয়েটার এসে দরজা নক করল। রোদ দরজা খুললে ওয়েটার জানতে চাইল সে ময়না পাখি নিবে কিনা। কালকে রাতের ঝড়ে পাখিরা আহত হয়ে আর উড়তে পারেনি। সকালে সেই পাখিগুলোকে কয়েকজন ধরে টাকার বিনিময়ে বিক্রি করছে। আহত পাখি ছাড়াও নাকি সুস্থ পাখিও আছে। রোদ মেঘের দিকে একবার তাকিয়ে ওর পাশে কোলবালিশ দিয়ে ওয়েটারের সঙ্গে নিচে গেল। আর হঠাৎ করে এখন পাখি পেলে মেঘ খুব খুশিও হবে। রিসোর্টের অনেকে পাখি নিতে দরদাম করছে। রোদ সেখানে গিয়ে চোখ বুলিয়ে সব পাখিদের দেখে নিল। তারপর সব আহত পাখিসহ 5টা সবুজ টিয়া এবং 2টো ময়না পাখি নিল। তারপর ওয়েটারকে ডেকে যদি সম্ভব হয় তো ওই আহত পাখিগুলোর চিকিৎসার ব্যবস্থা করতে বলল। সে আবার পশু পাখির কষ্ট দেখতে পারে না। মনে হয় ওদের কষ্ট ওর বুকে গিয়ে লাগে। ওয়েটার রোদের কথামতো পাখি চিকিৎসকের নাম্বার জোগাড় করতে চলে গেল। রোদের পাখিগুলোর দাম মোট 13,738 টাকা হল। রোদ পাখিওয়ালাকে দাম দিয়ে সুস্থ পাখিদের খাঁচা নিয়ে রুমে চলে গেল। একটু পরে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তাই রোদ ওদের অপ্রয়োজনীয় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে এক পাশে রাখল। ময়না পাখির চিচি শব্দে মেঘের আরামের ঘুমটা ভেঙে গেল। সে বিরক্ত হয়ে চোখ ডলতে ডলতে উঠে বসল। তারপর মুখ কুঁচকে চোখ খুলে ওর সামনে 2টো খাঁচা দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়াল। তারপর সে দ্রুত খাঁচার কাছে গিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, দা ভাই, এগুলো আমার। ওয়া কত সুন্দর, উ বাবা এতগুলো পাখি। লা লা লা, এগুলো সব আমার। মেঘের কাণ্ড দেখে রোদ হেসে ওকে টেনে ফ্রেশ করাতে নিয়ে গেল। তারপর 2 ভাই নাস্তা সেরে একেবারে রেডি হয়ে নিল। মেঘ ওর খাবার থেকে পাখিদেরও খাইয়েছে। সে তো পাখি পেয়ে খুশিতে আত্মহারা। রোদ ওয়েটারকে ডেকে ওদের ট্রলি আর পাখিগুলোকে নিচে নিয়ে যেতে বলল। তারপর সে সব দেখে শুনে মেঘের হাত ধরে আস্তে ধীরে নিচে নামল। আহত পাখিগুলোর চিকিৎসার ব্যবস্থা হয়নি। রোদ ওই পাখিগুলোকেও সাবধানে ওদের সঙ্গে নিল। তারপর রিসিপশনে রুমের চাবি আর যাবতীয় বিল পরিশোধ করে ওরা বেরিয়ে পড়ল। রোদকে পুনরায় ব্যস্ত শহরের কর্মচঞ্চল জীবনেই ফিরতে হচ্ছে। প্রকৃতির নির্মল বায়ু ছেড়ে ওকে পূর্বের মতো আবার দূষিত বায়ু শরীরে মাখতে হবে। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার বদলে যানজট আর হাজারো ব্যস্ততার ভিড়ে দীর্ঘশ্বাসকে সঙ্গী করতে হবে। সময়ের সংকটে হয়তো এভাবে আর বৃষ্টির নৃত্য উপভোগ করতে পারবে না। ঢাকাতেও বৃষ্টি হয়। তবে ঢাকার আর এখানকার বৃষ্টি দেখাতেও বেশ কিছুটা ভিন্নতা রয়েই যায়। মনে হয়
এখানকার বৃষ্টি প্রাণপূর্ণ, আর ঢাকার বৃষ্টি গুমোট ধরা। এমন খোলা আকাশ, পাহাড়, রক্তিম সূর্য, সবুজের সমারোহে আবার দেখা হবে কি না তাও জানা নেই। আর আর সেই সরল মনের মিষ্টি মেয়েটা, ওর সঙ্গে কি আদৌ দেখা হবে? আচ্ছা, সে কি ওদেরকে মনে রাখবে? এর উত্তর হয়তো হ্যাঁ অথবা না। মানব জীবন চলতে থাকে তার আপন গতিতে। আর ছোট্ট এই জীবনে প্রতিনিয়ত কত শত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, আবার সময় পেরোলে তাদের ভুলেও যায়। তেমনি আলোর নামের মেয়েটির কথা, সে ও কি ভুলে যাবে? সত্যিই কি ভোলা যাবে তার স্বার্থত্যাগী সাহায্যের কথা, তার সরল মায়াবী মুখ আর মিষ্টি হাসির কথা? নাকি ওর কথা কারো স্মৃতির পাতায় বন্দী হয়ে মনের এক কোণে জমা থেকে যাবে? যদি এভাবেও থাকে তো থাকুক না, মন্দ কি তাতে? রোদ গাড়িতে বসে এসব কথা ভেবে মেঘের দিকে তাকাল। মেঘ মন ভার করে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো আলোকে খুঁজছে। তখন ওদের গাড়িটা চলতে শুরু করল নির্দিষ্ট পথের উদ্দেশ্যে। রিসোর্ট ছেড়ে একটু সামনে এগোতেই ভিড়ের কারণে ওদের গাড়িটা থেমে গেল। অনেক গাড়ি আর এত মানুষের জটলায় রাস্তা ব্লক হয়ে গেছে। রোদ ব্যাপারটা বোঝার জন্য জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকাল। হইচইর কারণে তেমন কিছু বোঝা গেল না। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার খুব বিরক্ত হয়ে পাহাড়ি ভাষায় বললেন, এই চুতি সামনে থেকে সল, নাইলে তোদের উপরে দিয়া গাড়ি উতায়া দিমুনে। উনার গালি শুনে রোদ আর চোখে একবার মেঘের দিকে তাকিয়ে কথা বাড়াল না। এখন এই বিষয়ে কথা বাড়ালেই মেঘ গালিটা বুঝে ফেলবে এবং জিজ্ঞাসা করবে এটার মানে কি। কিন্তু ড্রাইভারের গালি শুনে একজন পাহাড়ি যুবক তেড়ে এসে বলল, তুপ ছালা, বেছি কথা কইলে তোরে ওই পাহাড়ের নিচে পুঁতি দিমু। তুই চুপ হালামজাদা। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি শুরু হয়ে গেল। রোদ কোনো রকম ওদের থামিয়ে ওই যুবককে সুন্দর করে জিজ্ঞাসা করল, ভাই, রাস্তায় জ্যাম কেন? আসলে হয়েছেটা কি? যুবকটা রোদকে ভালোভাবে পরখ করে লুঙ্গিতে কাছা মেরে বলল, মেলা বিছতির কালনে পাহাড়ের মাটি নলম হয়ে ধসে গেছে। পাহাড়ের নিচেল মানুচলা সেই মাটির নিচে চাপাও পলেছে। ওদেলি লাস লিতে এচবো গাড়ি যাতেছে। যুবকটার একথা শুনে রোদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আবার প্রশ্ন ছুড়ে দিল, কোনো পাহাড়? এই রাস্তা দরে খানিক হেতে ওই ছামনের হিলক নামেল মেলা উঁচু পাহাড়তা। বিদ্রোহ এই নামের সেখানে কোনো পাহাড় নেই। কেউ আবার খুঁজেন না, গল্পের স্বার্থে নামটা ব্যবহার করলাম। আলোর বাড়ির পেছনের উঁচু পাহাড়টার নাম বলে যুবকটা স্থান ত্যাগ করল। এ কথা শুনে রোদ পুরো হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য ওর সচল মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে কিছুক্ষণ থম মেরে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘুরিয়ে রিসোর্টের সামনে যেতে বলল। রোদের আতঙ্কিত কণ্ঠ শুনে উনি আর কিছু বলার সাহস করলেন না। দ্রুত গাড়ি ঘুরিয়ে রিসোর্টের সামনে চলে গেলেন। রোদ মেঘকে নিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত হেঁটে রিসিপশনের সামনে চলে গেল। ওদের রুম এখনো বুক হয়নি। সে খোঁজ নিয়ে পুনরায় ওই রুমটা নিল এবং পাখির খাঁচা আর ট্রলি ওয়েটারকে রুমে রাখতে বলে দ্রুত বেরিয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগটুকুও দিল না। অবুঝ মেঘ এসবের কিছু বুঝতে পারছে, তবে আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে। না হলে দাভাই এত তাড়াহুড়ো করত না। রোদ মেঘকে নিয়ে আলোর বাড়ির রাস্তা ধরে সাবধানে হাঁটতে লাগল। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। প্রকৃতি কি কারণে আজ এত রুষ্ট কে জানে। আকাশেও ঘন কালো মেঘ জমেছে। যখন তখন বৃষ্টির গতি আরও বাড়তে পারে। বৃষ্টিতে কারণে কাদা পানিতে রাস্তার একাকার অবস্থা।
হাঁটাও যাচ্ছে না ঠিকমতো। এত কাদার মধ্যে মেঘ রোদের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না, বারবার পা পিছলে যাচ্ছে। তাই মেঘ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে মুখ কাচুমাচু করে বলল, দা ভাই, আমি তোমার সাথে হাঁটতে পারছি না, একটু আস্তে চলো না, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এ কথা শুনে রোদ মেঘের কাদা মাখানো পায়েই কোলে তুলে হাঁটতে লাগল। চিন্তায় ওর পুরো শরীর ঘামে ভিজে জবজব অবস্থা। মেঘ এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। আর দাভাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? রোদের চিন্তিত মুখ দেখে সে জিজ্ঞাসা করতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে মেঘ আর না পেরে রোদকে জিজ্ঞাসা করল, দাভাই, আমরা কোথায় যাচ্ছি? রোদ মেঘের দিকে একবার এক পলক তাকিয়ে থমথমে গলায় বলল, যে পাহাড়ের নিচে তোমার বৌমনির বাড়ি, সেই পাহাড়টা কালকে রাতে ধসে গেছে, আর বাড়িগুলো পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছে। এ কথা শুনে মেঘ অবাক হয়ে তাকিয়ে ঢোক গিলে কান্নারত কণ্ঠে বলল, দা ভাই, বৌমনি কি তাহলে মরে গেছে? কথাটা বলে মেঘ রোদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। রোদ ওকে কত কি বুঝিয়ে থামাতে পারছে না। এভাবে গেলে ওরা ওখানে পৌঁছাতে পারবে না, বৌমনির খবরও জানা যাবে না। তাই মেঘ রোদের কোল থেকে নেমে দ্রুত হাঁটতে শুরু করল। তারপর কিছুক্ষণ হেঁটে ওরা ওখানে পৌঁছে যা দেখল, তাতে রোদ আর মেঘ দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। পাহাড়ের একপাশ ধসে ছোট্ট গ্রামটার উপর পড়েছে, যার কারণে গ্রামের মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেকে প্রাণ হারিয়ে। চারিদিকে অসহায় মানুষগুলো আত্মীয় স্বজন হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে কাঁদছে। কেউ কেউ প্রাণপণে চেষ্টা করছে তাদের আপন মানুষগুলোকে উদ্ধার করতে। কালকে রাতে অনেকজন পাহাড়ের ভেজা মাটির নিচে চাপা পড়ছে। এখন তাদের মৃত লাশ টেনে বের করা হচ্ছে। সারি সারিভাবে অনেক লাশ শুয়ে রাখা হয়েছে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে লাশ উদ্ধার করছে। কোদাল দিয়ে মাটিতে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে লাশদের হাত, পা, মাথা কেটে চলে আসছে। তখন লাশের রক্তে ভেজা মাটিটাও লালবর্ণ ধারণ করছে। গ্রামটা যেন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে কান্নার আহাজারি, মৃত্যু, লাশ আর রক্ত। উফ, রুদ্ধশ্বাস করা একটা পরিস্থিতি। রোদ মেঘ আর না দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটে আলোর খোঁজ করতে লাগল। অজানা ভয় দুজনেই তটস্থ হয়ে উঠেছে। অনেক খুঁজে আলোকে না পেয়ে ওরা ব্যর্থ হয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। মেঘ তো কান্না করেই যাচ্ছে। ওদের বাবা মা মারা যাওয়ার পর রোদ এই প্রথম মেঘকে এতটা ব্যাকুল হয়ে কাঁদতে দেখছে। রোদ কোনোমতেই ওকে থামাতে পারছে না। খুব প্রিয় কাউকে হারিয়ে মানুষ যেমন পাগলের মতো কাঁদে, মেঘও ঠিক সেভাবেই কাঁদছে। যেন আলোই ছিল ওর বাঁচার শেষ অবলম্বন। তারপর দুজনে হাল না ছেড়ে উঠে দাঁড়িয়ে আবার খুঁজতে লাগল। সবাই যার যার আপন মানুষ নিয়ে ব্যস্ত। কাকেই বা জিজ্ঞাসা করবে? রোদ মেঘকে নিয়ে আরো সামনে এগিয়ে গিয়ে চারদিকে চোখ বুলাল। কিন্তু ওদের কাঙ্ক্ষিত মানুষটা কোথাও নেই। কোথায় গেল সে? তাহলে কি মায়াবী মুখের মিষ্টি হাসিটা আর দেখা হবে না? মেঘের কথায় কি ঠিক হবে? এসব ভেবে রোদ শুকনো একটা ঢোক গিলে জোরে জোরে নিঃশ্বাস নিল। কেন যেন ওর দম আটকে আসছে। বুকের ভেরতটা ফাঁকা ফাঁকা লাগছে। এমন লাগার কারণটাও ওর অজানা। হঠাৎ মেঘ বৌমনি বলে চিৎকার করে ডেকে সামনের পথে দৌড় দিল। রোদ মেঘের ডাক শুনে সেদিকে তাকিয়ে সেও মেঘের পিছু গেল। আলো তিনটা লাশের সামনে থম মেরে বসে আছে। রোদ আলোর করুণ অবস্থা দেখে নিচের ঠোঁট কামড়ে আগে নিজেকে শান্ত করল। আলোর সামনে মৃত তিন ব্যক্তি মাটির নিচে চাপা পড়েছিল। উনাদের টেনে বের করার কারণে উনাদের পুরো শরীরে কাদা মাটি লেপ্টে আছে।
তাই মুখটাও অস্পষ্ট। রোদ আলোর দিকে একবার তাকিয়ে তিনটে লাশকে ভালো করে দেখল। উনাদের মধ্যে একজন দাদিমা মকবুল আর আরেকজন অচেনা মহিলা। অচেনা মহিলা হলেন মুনের মা। রোদ উনাকে কখনো দেখেনি বিধায় চিনে না। মেঘ কাঁদতে কাঁদতে আলোর পাশে বসে যত্ন করে আলোর চোখের পানি মুছে দিল। আলোর কান্নার কোনো শব্দ নেই, অথচ অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। মেঘ আদুরে সুরে আলোকে বারবার কাঁদতে নিষেধ করছে। রোদ আলোর মনের অবস্থা বুঝে হাঁটু গেড়ে বসে আলোর মাথায় আলতো করে এক হাত রাখল। হঠাৎ মাথায় কারো ভরসার হাত পেয়ে আলো অশ্রুভেজা চোখে একবার তাকিয়ে রোদকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। এই কান্নায় সে কষ্ট কমিয়ে বুকের দহন নেভাতে চাচ্ছে, কিন্তু হচ্ছে কই। কষ্ট তো বেড়েই চলেছে, অসহ্য যন্ত্রণায় বুকটা জ্বলেই যাচ্ছে। আলোর কান্না দেখে মেঘু উঠে রোদের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। শুধু রোদ পারছে না ওদের কিছু বলতে আর না থামাতে। দুজনেই ওকে শক্ত করে আঁকড়ে ধরেছে। আলো কাঁদতে কাঁদতে রোদের শার্ট খামচে অস্পষ্ট স্বরে বলতে লাগল, আমার আর কেউ রইল না, কেউ না। দাদিমা, দাদিমা গো, আমাকে রেখে যেও না দাদিমা, আমি মরে যাব, সত্যিই মরে যাব। একা এই পৃথিবীতে আমি বাঁচতে পারবো না। হে মাবুদ, তুমি আমার সব কেড়ে আমাকে বাঁচিয়ে রাখলে কেন কেন? আমি যে আর সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। কষ্টে আমার দম আটকে যাচ্ছে। আমি কার জন্য বাঁচব গো আল্লাহ, কার জন্য? আলো এসব বলছে আর চিৎকার করে কাঁদছে। ওর সাথে রোদ মেঘ নীরবে অশ্রু ঝরাচ্ছে। ওরা খুব ভালো করে জানে কাছের মানুষগুলোকে হারানোর ব্যথা। এই অভিজ্ঞতা ওদের আছে বলেই ওরা অনুভব করতে পারছে আলোর কষ্টটা, ওর বিলাপ করা আত্মনার্দের যন্ত্রণাটা। আলো কাঁদতে কাঁদতে চোখের পানিতে রোদের বুকের শার্ট ভিজিয়ে ফেলেছে। রোদ তবুও কিছু বলছে না, শুধু আলতো করে আলোকে ওর বাহুডোরে আগলে রেখেছে। টু বি কন্টিনিউ।